আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সম্পদের অপ্রতুলতায় শিক্ষকদের প্রাপ্ত সম্মানী দেয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টার এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন। তিনি বলছেন, শিক্ষকদের বেতন ভালো নেই কিন্তু প্রজেক্ট তো থামছে না, বলছেন অধ্যাপক মামুন। কি বলছেন মূলত তিনি, আর কি বলা হচ্ছে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে? এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে একটি সহজ সমীকরণ প্রকাশ হলো। মাত্র 218 কোটি টাকা হলেই জাতীয়করণ করা সম্ভব, বলছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এবং এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। এটা এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে জাতীয়করণের জন্য। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সম্পদের অপ্রতুলতার কারণে শিক্ষকদের প্রাপ্ত সম্মানী দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। শিক্ষা উপদেষ্টার এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন। সোমবার 12 মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে অধ্যাপক মামুন বলেন, সম্পদের অপ্রতুলতার শিক্ষকদের প্রাপ্ত সম্মানই দেয়া যাচ্ছে না। এই কথাটি আমি মানতে পারলাম না বলে দুঃখিত। সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও সরকার তো শিক্ষা খাতে অপ্রয়োজনীয় খরচ তো কম করছে না। শিক্ষকদের ভালো বেতন নাই, কিন্তু এর মধ্যে ডিজিটাল ক্লাসরুমের প্রজেক্ট, ক্লাসে স্মার্ট টিভি প্রজেক্ট, নতুন কারিকুলাম প্রজেক্ট ইত্যাদি থামছে না। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম পারলে আমরা কেন পারবো না? অবশ্যই ভালো করার নিয়তি আসল। তিনি বলেন, 10 বছর আগে ভিয়েতনাম কি আমাদের থেকে সম্পদশালী ছিল? গত 10 থেকে 12 বছর ধরে তারা কিভাবে শিক্ষায় জিডিপির 4% বেশি বরাদ্দ দিয়ে আসছে এবং শিক্ষকদের ভালো সম্মানই দিয়ে আসছে। 2023 খ্রিস্টাব্দে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল $2,621 মার্কিন ডলার, যেখানে ভারতের মাথাপিছু জিডিপি ছিল $2,612 মার্কিন ডলার। এই পরিসংখ্যানটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে অর্থনৈতিক পরিমাপে বাংলাদেশ সামান্য হলেও ভারতের থেকে এগিয়ে ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই পার্থক্য সত্ত্বেও ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের তুলনায় 3 গুণ বেতন বেশি পায়। যদিও 2024 খ্রিস্টাব্দে ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের তুলনায় অনেকটা বেড়ে যায়। তিনি আরও বলেন, অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু জিডিপি বাংলাদেশের তুলনায় বেশ কম, তথাপি তারা কিভাবে তাদের শিক্ষকদের সম্মানই প্রায় ভারতের সমান দেয়। শুধু তাই নয়, পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের শিক্ষকদের বেতন সবচেয়ে কম কিন্তু জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি। এই পার্থক্য শুধু অর্থনৈতিক নয়, এটি শিক্ষা ব্যবস্থার মান, শিক্ষকদের সামাজিক মর্যাদা এবং গবেষণার সুযোগকেও প্রভাবিত করে। উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যোগ্য এবং দক্ষ শিক্ষক আবশ্যক, এবং তাদের যথাযথ পারিশ্রমিক না দিলে সেই প্রতিভা ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে। সুতরাং অর্থনৈতিক সূচকে সামান্য এগিয়ে থাকলেও শিক্ষকদের যথাযথ মূল্যায়ন না করার এই বৈষম্য বাংলাদেশের উচ্চশিক্ষার অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। ভারত যেখানে শিক্ষকদের প্রাপ্য সম্মান এবং আর্থিক নিরাপত্তা প্রদান করছে, সেখানে বাংলাদেশের এই ঘাটতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বাংলাদেশে এখন যেই মব সংস্কৃতি দেখেছেন, সাংস্কৃতিক অধঃপতন দেখছেন, পরিবেশ ধ্বংস দেখছেন, দুর্নীতি, অসততার ঊর্ধ্বগতি দেখছেন, এইসবের পেছনের মূল কারণ শিক্ষার মানের অধঃপতন, বলেন অধ্যাপক মামুন। এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে একটি সহজ সমীকরণ প্রকাশ হলো। মাত্র 218 কোটি টাকা হলেই জাতীয়করণ করা সম্ভব, বলছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এবং এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। এটা এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে জাতীয়করণের জন্য। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য সরকারের কোষাগার থেকে মাত্র 218 কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া। আমরা যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের সহজ একটা সমীকরণ, অর্থাৎ আয়ের যে একটা উৎস, সেটা যদি সরল একটা সমীকরণ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কলেজ পর্যায়ে
প্রতিষ্ঠান আছে 4060টি, স্কুল পর্যায়ে আছে 19,838টি, মাদ্রাসা পর্যায়ে আছে 9,341টি, কারিগরিতে আছে 5,896টি এবং সর্বমোট 39,092টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবং এখানে যদি আমরা শিক্ষকের সংখ্যা দেখি, কলেজ পর্যায়ে আছে 1,17,337 জন, স্কুল পর্যায়ে আছে 2,43,553 জন, মাদ্রাসা পর্যায়ে রয়েছে 1,13,368 জন, কারিগরিতে আছে 32,378 জন এবং সর্বমোট 5,06,636 জন। এখন আমরা দেখে নিচ্ছি যে শিক্ষার্থী সংখ্যা সম্পর্কে। শিক্ষার্থী সংখ্যা কলেজ পর্যায়ে আছে 37,67,784 জন, স্কুল পর্যায়ে আছে 91,60,365 জন। এভাবে সর্বমোট আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা, কারিগরি, স্কুল এবং কলেজ পর্যায়ে মিলিয়ে 1,62,63,724 জন। এখন আমরা যদি এখানে দেখি শিক্ষার্থী প্রতি মাসে যদি 20 টাকা করে বেতন দেয়, তাহলে বার্ষিক টাকার পরিমাণ দাঁড়ায় 390 কোটি টাকা। প্রতি সেশন ফি শিক্ষার্থী প্রতি গড়ে বার্ষিক 400 টাকা যদি ধরা হয়, তাহলে মোট দাঁড়ায় 650 কোটি টাকা। অন্যান্য আয় গড়ে প্রতিষ্ঠান প্রতি যদি আমরা 50,000 টাকাও ধরি সর্বনিম্ন, তাহলে দেখতে পাচ্ছি 200 কোটি টাকার মতো আয় সম্ভব। সরকার এমপিও বাবদ বর্তমান ব্যয় করে 1425 কোটি টাকা। জাতীয়করণের জন্য প্রয়োজন 2,500 কোটি টাকা। প্রতিষ্ঠান মোট আয় আমরা দেখতে পাচ্ছি 1,240 কোটি টাকা। জাতীয়করণের জন্য অতিরিক্ত প্রয়োজন 1,075 কোটি টাকা। প্রতিষ্ঠান থেকে প্রাপ্তি 1,240 কোটি টাকা। অতিরিক্ত হিসাবে আরো দরকার 165 কোটি টাকা। এছাড়া অন্যান্য আয় রয়েছে। আর এই কারণে বলা হয় যে জাতীয়করণের ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা নয়, প্রয়োজন সদিচ্ছার। শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং কলেজ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমানে এমপিভুক্ত প্রতিষ্ঠানে 1,63,00,000 শিক্ষার্থী আছে। প্রতি শিক্ষার্থী মাসিক টিউশন ফি, ভর্তি এবং সেশন ফি এবং প্রতিষ্ঠানের স্থাপন সম্পত্তি থেকে আয় এবং অন্যদিকে সরকার বর্তমানে এমপিও বাবদ মাসিক যে অনুদান দেন তা মিলে হিসেব করলে অতিরিক্ত মাত্র 218 কোটি টাকা হলেই জাতীয়করণ সম্ভব হবে। সরকারি কোষাগার থেকে এই টাকা ব্যয় করা অসম্ভব নয়, এর জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা। অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া বলেন, ফ্যাসিবাদের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রেখে শিক্ষা উন্নয়ন করা সম্ভব নয়। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। শিক্ষা উন্নয়নে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া অসৎ এবং দুর্নীতিবাজ কর্মকর্তা দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, অবিলম্বে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে সরকারের তেমন কোনো টাকা লাগবে না, এজন্য সরকারের সদিচ্ছা যথেষ্ট। সম্মেলনে অতিথি বক্তব্যে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক এবং বাসিস মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন, অবিলম্বে সকল স্কুল, কলেজ এবং মাদ্রাসার সকল কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে। সম্মেলনে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফুল ইসলাম তুহিন। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সম্পদের অপ্রতুলতার কারণে শিক্ষকদের প্রাপ্ত সম্মানই দেয়া হচ্ছে না, এমনটি সঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন। তিনি বলছেন, শিক্ষকদের ভালো বেতন নাই ঠিক আছে, কিন্তু প্রজেক্ট থামছে না, অর্থাৎ প্রজেক্টের মধ্যে যে কোটি কোটি টাকা সেটা ঠিকই অপচয় হচ্ছে বা খরচ করা হচ্ছে। শিক্ষকদের বেতন এবং সেই সঙ্গে কাঠামোগত এবং সেই সঙ্গে শিক্ষার বিভিন্ন রকম উন্নয়ন সেটা যদি সমন্বয় করা হয়, তাহলে শিক্ষা খাত সমানভাবে এগিয়ে যাবে, এমনটি মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক কামরুল হাসান মামুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।